যে কোনো ব্যাংকের কথাই বলি, ব্যাংক বললে একটা আস্থার জায়গা, এটাই সাধারণত আমরা জানি, তাই না ভাই? যে আমার কথা কি আসলে শোনা যাচ্ছে তো না? সবাইকে বোঝা যাচ্ছে যে এখানে আমার যে সচিব ভাই, স্যার বা মেম্বার ভাই যে কথাগুলো বললো, আসলে সবাই ব্যাংকের ভালো বা ভালো দিকটাই বলছে। তার কারণ ব্যাংক মানুষের আস্থার জায়গা। আমি যে কোনো সময় ব্যাংকে যাব, নিরাপদে টাকা দিব, টাকা লেনদেন করবো, চলে আসবো। এইটা হলো আমরা সবাই জানি। এখন আমি আপনাদের কাছে বলতেছি, সবই ঠিক আছে, আস্থার জায়গা তো ঠিক আছে, তার মধ্যে এখানে আপনাদের একটা ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং পয়েন্ট, এটা একটা ব্যাংকেরই একটা সেমি শাখা বলতে পারে। তাহলে এখানেও আস্থার জায়গা, তাই না? তাহলে এখন প্রথম দিক থেকে যদি বাংলাদেশে 5-7টা ব্যাংক যদি ধরতে চাই, তাহলে দেখবো যে ডাচ বাংলা ব্যাংক আছে। সেই দিক থেকে গেলে আমার ডাচ বাংলা ব্যাংক আরও ভালো আস্থার জায়গা। তাহলে আমরা নির্দ্বিধায় মানে ডাচ বাংলা ব্যাংকের সাথে থাকবো, লেনদেন করবো, এটা আমার মেন উদ্দেশ্য। হ্যাঁ, তা এখন আসলে আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি এখন, যে ডাচ বাংলা ব্যাংক যে আপনাদের কাছে আস্থার জায়গা হয়েছে, এই আস্থার জায়গা থেকে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে, সেই সচেতনতা আপনাদের মধ্যে আছে কি না। যদি না থেকে থাকে, তাহলে আমি এই মুহূর্তে যে কথাগুলো বলবো আপনি ঠিক এইভাবে লেনদেন করবেন, অথবা আপনার যারা পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে বিভিন্ন জায়গায়, সেখানেও তাদেরকে এই পন্থাগুলো অবলম্বন করে লেনদেন করতে বলবেন। যদি ঘটে তাহলেই আসেঞ্জ হয়ে মানে আপনার কি ক্ষতির জায়গায় পড়ে যাবেন। তখন আপনি কি করবেন, প্রথমে ডাচ বাংলা ব্যাংকের একটা দুর্নাম করবেন, যে ডাচ বাংলা ব্যাংকে আমি লেনদেন করতে যাই, আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তাই না ভাই? তাহলে কি আস্থার জায়গা থাকলো? তখন আস্থার জায়গা থাকলো না। আসলে কি ব্যাংক কখনো কারো ক্ষতি করেছে বলতে পারবেন? আপনার জীবন দশায় আমার মনে হয় না যে কোনো ব্যাংকের, সব ব্যাংকের কথাই বলি, ক্ষতি করে না। এখন যদি কোনো ব্যাংক যদি ক্ষতি করতো, তাহলে আমরা ব্যাংকমুখী হতাম না। কারণ বাড়ির টাকা আমি মানে ফসলের টাকা, গরু ছাগলের টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ ব্যাংকে রাখে। এমন কোনো কোটিপতি নাই যে নিজে বাড়িতে রাখে, সবাই ব্যাংকে রাখে। তাহলে ব্যাংক আস্থার জায়গা। তা আস্থার জায়গা থেকে সরে যায় যদি ব্যতিক্রম ঘটে, তখন আপনারা প্রথমে ব্যাংকের দুর্নাম করবেন। হ্যাঁ, তাহলে এই দুর্নাম থেকে বাঁচা এবং নিজে নিরাপদ থাকার জন্য কি কি করলে আমরা সঠিক পন্থায় কাজ করতে পারবো, হ্যাঁ, এইটা বিষয়ে আমি 4-5টা পয়েন্ট আকার আপনাদের কথা বলবো। দয়া করে 4-5টা পয়েন্ট মেনে যে কোনো জায়গায় লেনদেন করবেন। যদি কেউ লেনদেন এই নিয়মের বাইরে করে, তাহলে সেখানে আপনি লেনদেন করবেন না, কথাই শেষ। হ্যাঁ, তাহলে বুঝবেন যে এখানে আমার আস্থার জায়গাটা নেই। আমি বুঝলাম এখানে আমার এই মানে এমন ভাই আপনাদের এলাকায় খুব ভালো মানুষ, এখানে কোনো সমস্যা নাই, এটা নির্দ্বিধায় ভালোই বলা চলে। আপনার এতদিন থেকে দেখতেছেন আছেন না, আমার ইমন ভাইয়ের মতো সারা বাংলাদেশে 6,500 আউটলেট আমাদের আছে, এজেন্ট পয়েন্ট। এই 6,500 লোক কি ভালো হতে পারে? কখনো হতে পারে না। মানে আমার হাতের অ্যাঙ্গুল তো 5টাই সমান না, তাহলে আমার 6,500 লোক কীভাবে ভালো হতে পারে? তাহলে আমরা ব্যাংক যখন চিন্তা করতেছে, এখন চিন্তা করতেছে যে আমি 6,500 লোকের মধ্যে আমার মুষ্টি আছে, এই খারাপের হাত থেকে আমাদের জনগণকে আমাদের বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য আমরা কি করতেছি, এই আজকে আপনাদের যেমন ডাকছি, এইরকমভাবে আমার এক ভাই আর এক জায়গায়, আমার ভাই আর এক জায়গায়, সারা বাংলাদেশে আমরা আপনাদের মাঝে গণসংযোগ, যাতে আপনারা সবাই জেনে সঠিক নিয়মে লেনদেন করেন, যাতে আর কোনো ভুল গ্রাহক যদি না করে, তাহলে আর ভুল হওয়ার সুযোগ থাকবে না। তাহলে সেই জিনিসগুলো কি কি, এইটাই আমি পয়েন্ট আকারে 4-5টা কথা বলবো। তারপরে আপনাদের সাথে যদি কোনো কথা থাকে শুনে আমি আমার বক্তব্য শেষ করব। দেখুন, আমরা সাধারণত ব্যাংকে যখন লেনদেন করতে যাই, ভালো করে বুঝেন, আমরা সাধারণত ব্যাংকে যখন লেনদেন করতে যাই, তাহলে কি করি, সেখানে যাই আমরা একটা ভাউচার লিখি, ভাউচার লিখে কাউন্টারে জমা দিই, কাউন্টার রিসিভ করে নিয়ে ক্যাশিয়ার সিল স্বাক্ষর দিয়ে আপনি দেখে শুনে তারপর ত্যাগ করেন, তাই না? আমি আপনাদের এইটা আপনাদের দোষ ধরবো। আমি অনেক জায়গায় অনেক এজেন্ট পয়েন্টে যাই দেখছি, আমরা কি করি যে ব্যাংকের কাজটাই যখন আমি এরকম এজেন্ট পয়েন্টে করতেছি, তখন খুব তাড়াহুড়া করতেছি। তাড়াহুড়া মানে কি, আমি যাই এখানে 50,000 টাকা দিলাম, দেখে এইমন টাকাটা পাঠাতো এই অ্যাকাউন্ট নাম্বার, মানে দেখেন এমন নাম্বার জানেই, ওই আর ওখানে নাই, চলে যায়। আরে ভাই, এত তাড়া কেন? আপনার 50,000 টাকা নিয়ে ওই টাইমে না পাঠায় 2-3 ঘন্টা পরে তো পাঠাতে পারে। তাহলে আপনার তো প্রয়োজনীয় কাজটা তো হবে না, আপনার রুগী হাসপাতালে হবে।
তাহলে হবে না তো, আমার ইনস্ট্যান্ট টাকা অনলাইন জমা হয়। তাহলে আপনার কাজ হলে কি আপনি ওই টাইমে 5টা মিনিট দেরি করে টাকাটা পাঠায় তারপরে যান। আচ্ছা, টাকা পাঠাতে গেলে আপনার কী করতে হয়? তাহলে আমরা ভাউচার লেখার কথা বলেছি, তাই না? না, আমরা এজেন্ট ব্যাঙ্কিংয়ে কী করছি, আমরা আঙ্গুলের ছাপ দিয়ে অ্যাকাউন্ট খুলছি, তাই না? আঙ্গুলের ছাপ দিয়ে যদি অ্যাকাউন্ট খুলে থাকি তাহলে তো আমার ভাউচার লেখার দরকার নাই, ভাউচারের আমার লেখার দরকার নেই। তাহলে আমরা কি করব, যখন রাজবাংলা ব্যাংকে কোনো এজেন্ট পয়েন্টে টাকা জমা দিবেন, ভাই ভালো করে বুঝেন, টাকা জমা দিবেন, জমা দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনাকে একটা প্রিন্টেড স্লিপ দিচ্ছে কি না। হ্যাঁ, মানে প্রিন্টেড স্লিপ, হাতে লেখা না, কম্পিউটারে প্রিন্ট করা, অনলাইন থেকে বানানো একটা স্লিপ, এই স্লিপটা আপনাকে দিচ্ছে কি না। দিলেই শেষ না, এই স্লিপ পাওয়ার পরে দেখবেন ওই স্লিপে একটা সিল এবং এজেন্টের, হ্যাঁ, তাহলে সিল স্বাক্ষর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি বুঝবেন, এবং টাইম এবং টাকার পরিমাণ। তাহলে কয়টা জিনিস, আমি টাকা যখন জমা দেব তখন একটা প্রিন্টেড স্লিপ নেব, প্রিন্টেড স্লিপ নেওয়ার পরে দেখব ওখানে এজেন্ট পয়েন্টের সিল এবং স্বাক্ষর আছে কিনা। এরপরে আমার যত টাকা পাঠাচ্ছি তত টাকার অ্যামাউন্টটা ওখানে আছে কিনা। যদি 3-4টা জিনিস ঠিক থাকে তাহলে আপনি বুঝবেন যে আমার টাকা আমার অ্যাকাউন্টে ঠিক মতো চলে গেছে। এই কথাটা কেন বলতেছি ভাই, দেখেন আপনি এখানে আছেন, আপনার এক ভাই ঢাকায় কোনো একটা এজেন্টের কাছে টাকা জমা দিতে গেছে আপনার অ্যাকাউন্টে, তাই না? এখন আমরা জানি যে টাকা দিলেই চলে আসে, ঠিক এইভাবে 1 লাখ টাকা দিয়ে চলে আসছে, ওনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা হয়নি, হয়েছে মনে করেন 10,000 টাকা কম। উনির কাছ থেকে কোনো প্রমাণ উনি নেয়নি, মানে জমার ভাউচার টাউচার নেয়নি। বাট আপনাকে যখন টাকা দিয়েছে আপনার ফোনকে বললেন যে আমার অ্যাকাউন্টে তো 1 লাখ আসেনি, 90,000 টাকা আসছে, ওই টাইম ওই ব্যাংক থেকে চলেও আসছে। বাট যখন বললো তখন তো টনক নিল, তখন আবার ওখানে গেল, যাই বললো যে আমি তো 1 লাখ টাকা দিছি। ও বললো তো আপনি 90,000-এ দিচ্ছেন ভাই, যা দিয়েছেন তাই পাঠাইছি, যা দিয়েছেন তাই পাঠাইছি, 90-90 কথা নেই। এরপরে কি আপনি প্রথমে ব্যাংকের দুর্নাম করলেন এবং ব্যাংক অফিসারের সাথে কমপ্লেন করলেন বা ব্যাংকে যায় কমপ্লেন করলেন। তারপরে কি হলো, ব্যাংক দেখলো আপনি কোনো প্রমাণ দেখাতে পারতেছেন না, মানে আপনার সমস্যার কিন্তু ব্যাংক সমাধান করতে পারলোই না, পারলো না, বাট আপনার তো টাকাটাও আপনাকে দিল না। অথচ আপনি কি করলেন, সারা জীবনের জন্য ওই ব্যাংক ত্যাগ করলেন, আর করবেন ওখান ওই ব্যাংকের লেনদেন আর করবেন? হ্যাঁ, এ ভাই ভিডিও না করে এমনি ছবি টবি তোলেন। তা এখন ঘটনা হলো, তাহলে আমরা যেখানে লেনদেন করব সচেতনার সাথে লেনদেন করব। তাহলে প্রথম ধাপ কি, আমি টাকা জমা দিতে গেছি, তাহলে টাকা জমা যখন দেবো তখন দয়া করে প্রিন্টেড স্লিপ নিব, প্রিন্টেড স্লিপে গ্রাহকের স্বাক্ষর নিব, এজেন্টের স্বাক্ষর নেব, সিল নেব, দেখে নেব, তারপর চলে যাব। এটা গেল জমার ক্ষেত্রে। তাহলে এবার যদি বলি উত্তোলনের ক্ষেত্রে, এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ আপনাদের মেসেজ দিচ্ছে ভাই। এর ব্যতিক্রম করলে আপনারা মানে ঝামেলায় পড়লে ব্যাংক সমাধান করতে পারবেন না। আপনি উত্তোলন করতে যখন যাবেন তখন কি আমাদের তো ফিঙ্গার প্রিন্টই, কত টাকা তুললেন, 50,000, 1 লাখ, 2 লাখ, এইভাবে টাকা তুললেন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা কি কম ভাই? বিকাশে নগদে পাবেন না, কিন্তু রাজবাংলা এজেন্ট ব্যাঙ্কিংয়ে পারবেন। তাহলে এখন 2 লাখ টাকা তুললেন বা 1 লাখ টাকা তুললেন, বা আপনি সচেতন আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, আপনি যে এজেন্টের কাছে যাই টাকা তোলেন, মনিটরটা কি ওই সামনের দিয়ে রাখিছে আপনার দিকে না ওর দিকে? তার দিকে। আপনি কি দেখতে পান আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে? ভাই এমনি আপনার এলাকাও জানে। তাহলে আপনি ঘটার কথা যায় 1,50,000 টাকা তুললেন, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকে, ও যদি 2 লাখ টাকা তুলে নেয় আপনি জানতে পারবেন? আপনাকে তো 1 লাখ টাকায় দিয়ে দিন। তাহলে আপনি কি করবেন, টাকা যত টাকায় আপনি তুলবেন তত টাকায় তুলিছে কিনা এইটার তো আপনার একটা প্রুফ লাগবে, তাই না? এইটার প্রুফও ঠিক একইভাবে আপনি যখন টাকা তুলবেন তখন ও আবার একটা প্রিন্টেড স্লিপ দিবে, এই প্রিন্টেড স্লিপে ওই অ্যামাউন্টটা লেখা থাকবে, সময়টা লেখা থাকবে, স্বাক্ষর থাকবে, মানে একই জমার ক্ষেত্রে যা উত্তোলনের ক্ষেত্রে তাই। তাহলে আপনি 1 লাখ টাকা তুললেন, 1 লাখ টাকায় আমার প্রিন্টেড স্লিপের কাগজ পাইছি এবং কম্পিউটার জেনারেট সঙ্গে তো দেবে। তো ও তো আর ওই ইডিট ইসি করার তো সুযোগ পাবে না, যদি আপনি দাঁড়িয়ে থাকে করেন। যদি সুযোগ দেন তাহলে সুযোগ পাবে, আর না দিলে তো পাবে না। তাহলে সব ঠিকঠাক থাকলে নেওয়ার পরে দেখবেন আপনার সব ঠিক আছে, তখন আপনি ওইখান থেকে টাকা গুনে কাউন্টার তাক করবেন। ওখানে লিখে দেখেন, উনি এজেন্ট পয়েন্টে আমাদের লিখে রাখছে, আপনার হিসাবটি সম্পূর্ণভাবে বুঝিয়ে নিয়ে কাউন্টার টাক করেন, যেটা ব্যাংকে লিখে রাখে। এখন প্রশ্ন হলো, আমরা যেটা বাস্তবতা দেখতেছি, একবারে বাস্তবতা বলি, আমি তো প্রতিনিয়ত এই পয়েন্টগুলোতে যাই, দেখি যে আপনারা জমার রসিদ তো
মানে ওই জমার ক্ষেত্রেও লান না, উত্তোলনের ক্ষেত্রেও লান না। আমরা যখন এজেন্টে বলি যে এটা তো আপনার কাছে কে, এটা তো কাস্টমারের কাছে থাকবে, তাই না? তখন এজেন্ট কি বলে, এই ইমন ভাই এদিকে আসেন, তো বলতে সব জায়গায় এই ইমন ভাইয়ের কাছেও আমি এরকম মনে হয় আসলেই 2, 4, 20, 50টা দেখি যে কাস্টমার কপি রয়ে গেছে। কি ঠিক আছে না? এটা কারণ তো আপনার তো দোষ নেই, কাস্টমার লাই না, তাই না? তা আসলে আপনারা নেন না। আমি বুঝলাম ইমন ভাই আপনাদের এলাকার ছেলে, ভালো মানুষ, ভাই সব ইমন কি ভালো? এটা তো হতে পারে না। তাহলে আপনারা কি করবেন, আপনি যখন টাকাটা জমা দিবেন, উত্তোলন করবেন, আপনার জমা রসিদটা নেন না, আপনার নেওয়ার জিনিস এটা, আপনার ব্যাংক দিবে। যদি না দেয় তাহলে ওখানে লেনদেন করেন না। তাহলে জমা উত্তোলন দুইটা কথা আমি বললাম, আপনারা কি বুঝছেন তো না? এবং আপনি যেখানেই যান লেনদেন করলে এই কাজটা তো করবেন। যদি না করেন তাহলে আপনি নিজের পা নিয়ে কুড়াল মারলেন। এরপরে আমি কিছু বলতে পারবো, ব্যাংক করেন, আদালত করেন, যেখানে যান সমাধান নাই, যদি আপনি ঠকে যান। আর যদি না ঠকেন তাহলে তো বেঁচেই গেলেন ইমন ভাইয়ের মতো। তো এরপরে আসে আমরা আর একটা জিনিস কাজ করি, কি ডিপিএস এফডিআর করি। ডিপিএস এফডিআর করতে যায় কি করি আমরা, ব্যাংকে টাকা জমা দেই আর ওখান থেকে ডিপিএস কেটে নাই। দেখেন আমাদের ব্যাংকে কিন্তু আপনাদের একটা জিনিস দিবে, ডিপিএস এফডিআরগুলো একটা মুড়ি কপি দেয়, হ্যাঁ, যেই মুড়ি কপিতে ব্যাংক কর্তৃপক্ষের সিল স্বাক্ষর থাকবে। যদি ওইটা ঠিকঠাক না থাকে তাহলে আপনি ওই ডিপিএস মুড়ি গ্রহণ করবেন না, বলবেন যে এটা ঠিক নাই। বুঝতে পারছেন? আপনাকে আরেকটা জিনিস বলি, কোনো এজেন্ট যদি আপনি মনে করেন 2 লাখ 3 লাখ টাকা জমা দিতে গেছেন, এইরকম যদি বলে যে আমার কাছে এখন ব্যালেন্স নাই ভাই, আমি এখন টাকা দিতে পারতেছি না, আপনি লাগেন, আপনাকে আমি একটা হাতে লেখা স্লিপ দিচ্ছি, হ্যাঁ, আপনি দয়া করে এটা নেবেন না। কী ভাই না, মানে ব্যাংক কখনো হাতে লেখা স্লিপ গ্রহণ করবে না, ব্যান করে দিচ্ছে।